গত ৪ঠা জুন দিল্লিতে খুন হন অধ্যাপিকা, বর্ধমানের অধ্যাপিকা। বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে খুন। দিল্লিতে খুন অধ্যাপক দেবস্মিতা পাল। তিনি বর্ধমানের দম্পতির হাতে খুন। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আরো বিষয় বিস্তারিত জানবো, শরদিন্দু রয়েছে, তবে তার আগে আরো একবার জানাই, বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে খুন করা হয় দেবস্মিতা পাল অধ্যাপককে। বর্ধমানের দম্পতি তারা দিল্লিতে গিয়ে খুন করেন, এমনই চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। কিন্তু কি কারণে খুন, খুনের মোটিভ কি, আরো বিস্তারিত জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শরদিন্দু, খুনের মোটিভ কি? দেখো, প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পারছে যে খুনের কারণ হচ্ছে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই এই খুন। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতেই এটা হচ্ছে দেবস্মিতা পালের মামার বাড়ি। এই সম্পত্তি দেবস্মিতা পালেরাই পেতে চলেছিলেন পৈতৃক বলা যায় পারিবারিক সূত্রে। এবং এই বাড়িতেই নিচে তলায় ভাড়া থাকতো রামপ্রসাদ দাস এবং তার স্ত্রী বনশ্রী দাস। সিসিটিভি ফুটেজে কি দেখা যাচ্ছে? সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এই দম্পতি তাদের সন্তানকে নিয়ে ক্যাব থেকে নামলেন। নেমে একেবারে স্বাভাবিকভাবে মুখে মাস্ক পরে তারা ঢুকে গেলেন অ্যাপার্টমেন্টে। আধ ঘন্টা পর তারা ফিরে এলেন, বেরিয়ে এলেন একই রকম স্বাভাবিকভাবে, কিন্তু তাদের পোশাকটা আলাদা। আর এটাই কিন্তু পুলিশকে একটা চিন্তার মধ্যে ফেলেছিল যে এরা কারা। এবং সেই সূত্রেই পুলিশের কিন্তু নজর পড়ে এই দম্পতির ওপর। এবং তারপরই তারা জানতে পারে যে এই বাড়িতে, অর্থাৎ দেবস্মিতা, তার মা এবং তার বোন এবং দাদা একই জায়গায় থাকে। তাদের যে মামা বাড়ি, সেই দেবস্মিতার মামা বাড়ি হচ্ছে এটা বর্ধমানের একেবারে প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে বাদামতলা যে রাস্তা, তার একেবারে লাগোয়া 10 কাঠার এই বাড়ি সহ জায়গা, যার দাম অন্তত 3-4 কোটি টাকা। স্বাভাবিকভাবেই এত বড় সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য দেবস্মিতাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল তারা। আর সেই কারণেই এই খুন, এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। এরপরই পুলিশ কি করে, যে দিল্লি পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করে এবং তাতেই বেরিয়ে আসে যে তারা এই বাড়িতে ভাড়া রয়েছে। এরপরে দিল্লি পুলিশের 6 সদস্যের একটি দল তারা এই বাড়িতে আসে এবং এই রামপ্রসাদ এবং বনশ্রী তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। এখন বাড়িতে তল্লাশি চলছে। পুলিশ যেটা পেতে চাইছে, যে অস্ত্র দিয়ে এই খুন করেছিল সেই অস্ত্র উদ্ধার করতে এবং এই খুনের সঙ্গে সম্পর্কিত যে সব তথ্য প্রমাণ রয়েছে সেই সব তথ্য প্রমাণ পুলিশ তদন্তের সাথে সংগ্রহের কাজ করছে। বেশ কিছুক্ষণ হলো এই বাড়িতে দিল্লি পুলিশ ঢুকেছে এবং তারা সেই তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এই রামপ্রসাদ এবং বনশ্রীকে জিজ্ঞাসাবাদ কাজ চলছে। সব মিলিয়ে এটা বলাই যায় যে একজন অধ্যাপিকাকে খুন করতে 1400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বর্ধমান থেকে একেবারে দিল্লি পৌঁছে, সেখানকার বসুধারা এনক্লেভে পৌঁছে, সেখানে একদম ঠান্ডা মাথায় এক দম্পতি এক অধ্যাপিকাকে খুন করলো। এবং এই দম্পতি কতদিন ধরে শরদিন্দু ওই বাড়িতে ভাড়া ছিলেন? দেখো, এই যে রামপ্রসাদ দাসের বাড়ি এলাকা, সে ছোট থেকেই এই এলাকার বাসিন্দা। পাশেই বর্ধমানের অরবিন্দ স্টেডিয়াম, সেই অরবিন্দ স্টেডিয়ামের মহেশ্বর দাস তার বাবা, সেখানকার কেয়ারটেকার। এই এলাকাতেই কিন্তু রামপ্রসাদের বেড়ে ওঠা বলা যেতে পারে। পাশেই কানলা গেটে তার স্ত্রী বনশ্রীর বাড়ি। তাদের ভালোবাসা করে বিয়ে হয় এবং বছর 1.5 হলো এই বাড়িতে তারা ভাড়া নিয়েছিল এবং একেবারে নিচের তলার পুরোটা ভাড়া নিয়েছিল। যদিও তার কত আয় তা নিয়ে কারো কোনো ধারণা নেই। বিভিন্ন লোককে বিভিন্ন কথা বলেছে। কখনো কাউকে বলেছেন তিনি শিক্ষকতার কাজ করেন, কখনো বলেছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেন। 10,500 টাকা ভাড়া দিয়ে এই বাড়িটি নিয়েছিল। এখন এলাকার বাসিন্দারা মনে করছেন শুধুমাত্র এই 10 কাঠার ওপর জায়গা
দখল নেওয়া এবং সেই সঙ্গে এই যে বাড়িসহ বিশাল সম্পত্তি, সেই বিশাল সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্যই তারা বাড়ি ভাড়া নিয়েছিল পরিকল্পনা করে, এবং তারপরই বছর দেড়েকের মাথায় এই খুন করা হলো। আর একটা তথ্য জানিয়ে রাখি যে মাকে নিয়ে প্রতি বছর এই গ্রীষ্মের ছুটিতে মে মাস জুন মাস করে এই যে দেবস্মিতা তিনি কিন্তু এই বাড়িতে আসতেন এবং এই যে দোতলা, এই দোতলায় তারা থাকতেন। এবারও তাদের আসার কথা ছিল এবং সামনের 15 তারিখ তারা আসবেন এমনটাই পরিচিতদের তারা জানিয়েছিলেন। তার আগেই কিন্তু এই খুনের ঘটনা ঘটিয়ে ফেললো ভাড়াটিয়া দম্পতি। তারা শরদিন্দু, আমরা দেখেছি যে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছেন তদন্তকারীরা। 200 জনকে চিহ্নিত করেছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনায়। তদন্তকারীদের নজরে এলেন কিভাবে এই দম্পতি? কোন সূত্র ধরে তদন্তকারীরা বুঝলেন যে এরা যুক্ত এই ঘটনার সঙ্গে? দেখো, এরা পরিকল্পিতভাবে এই খুনটা করেছে এবং পুলিশের চোখে যাতে তারা সন্দেহের তালিকায় না পড়েন সেই জন্য তারা কিন্তু তাদের 5 বছরের যে সন্তান তাকেও সঙ্গে করে নিয়ে গেছেন। একটা বাচ্চা ছেলেকে বা সন্তানকে নিয়ে নিশ্চয়ই তা দম্পতি খুন করতে যাবে না এমন নজির খুব একটা নেই। স্বাভাবিকভাবেই পুলিশের নজরেও সেটা আসবে না, এটাই তারা মনে করেছিল। সেই কারণে খুন করতে যাওয়ার সময় সন্তানকেও 5 বছরের যে সন্তান তাকেও সঙ্গে নিয়ে তারা গিয়েছিল এবং সেই সন্তানকে নিয়ে গিয়েছিল পুলিশের চোখকে পুরোপুরি ধুলো দিতে। কিন্তু তাদের এই যে পৌঁছনো এবং তাদের একেবারে স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামা, মুখে মাস্ক পরে ভেতরে ঢোকা, আধ ঘন্টা থাকা এবং তাদের পোশাক বদল করে ফিরে আসা, এই বিষয়টাকে কিন্তু পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেছিল। এবং এমনও সে এখানে বলেছিল, পাশের যারা কেয়ারটেকার তাদের বলেছিল বাড়ি ভাড়া দিতে এসেছি। স্বাভাবিকভাবেই কোন বাড়ির কে ভাড়া দিতে এসেছিল এটাও পুলিশ খোঁজ নিতে শুরু করে এবং তখনই জানা যায় যে দেবস্মিতার মামা বাড়ি, যে বাড়ি দেবস্মিতা দেখাশোনা করত, যে বাড়ির সঙ্গে ভাড়ার ব্যাপারে কথা হতো রামপ্রসাদের সঙ্গে দেবস্মিতার, সেই বাড়িতেই এই দম্পতি থাকেন। এই ব্যাপারে পুলিশ নিশ্চিত হয় কারণ 200 জনকে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে 4টে রাজ্যে পুলিশের টিম বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছিল। তার মধ্যে থেকে প্রথম সন্দেহের তালিকায় উঠে আসে এই দম্পতি। এরপরই পুলিশ সম্পূর্ণ নিশ্চিত হয় যে এরাই খুন করেছে এবং জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারছি যে দিল্লি পুলিশের কাছে সেই খুনের কথা ইতিমধ্যেই স্বীকারও করেছে এই দম্পতি। এরপরই এই বাড়িতে এখন তল্লাশি চলছে, পাশাপাশি তাদের জেরা চলছে এবং সেই খুনের অস্ত্র সহ যাবতীয় যেসব তথ্য প্রয়োজন তদন্তের স্বার্থে সেই সব। তুমি যেমনটা বললে দিল্লি পুলিশের টিম কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছে, কতক্ষণ আগে তারা পৌঁছেছেন, সেখানে কোন কোন বিষয় তারা খুঁটিয়ে দেখছেন, তদন্ত করছেন? দেখো, দিল্লি পুলিশের দল আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘন্টা 2 হয়ে গেল এই বাড়িতে তল্লাশি তারা চালাচ্ছে। এই বাড়ির মধ্যে 6 জন পুলিশের এক মহিলা অফিসার সহ 6 পুলিশ অফিসার দিল্লি পুলিশে সেখানে রয়েছেন এবং তারা যেখানে একদিকে যেমন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তেমনই এখানে কিন্তু একেবারে তল্লাশি চালানো হচ্ছে। খুনে ব্যবহৃত অস্ত্র, খুনের সময় যে পোশাক তারা ব্যবহার করেছিল এবং তারা যে পোশাকে বেরিয়ে এসেছিল, অর্থাৎ সিসিটিভি ফুটেজে যে পোশাক দেখা গিয়েছে সেই সব পোশাক, এবং তারা যে দিল্লি কিভাবে গেল, ট্রেনে গিয়েছিল না তারা গাড়িতে গিয়েছিল, সড়ক পথ ব্যবহার করেছিল, তারা ফিরেছিল কিসে, তারা কি ট্রেনে ফিরেছিল নাকি দিল্লি থেকে সরাসরি সড়ক পথ দিয়ে ফিরেছিল, এই যে যাবতীয় তথ্য আছে সেই সব তথ্য সংগ্রহের কাজ করছে। কারণ 3 দিন আগে দেবস্মিতার খুনের বিষয়টি সামনে এসেছে। আজ 3 দিন বলা যায় যে 72 ঘন্টার মধ্যে সেই ঘটনার কিনারা হলো। এর মধ্যে তারা দিল্লি কবে গেলেন, কতদিন ছিলেন, আগে থেকে ছিলেন কিনা, পাশাপাশি তারা কবে ফিরে
ফিরে এলেন, সরাসরি এখানে ফিরেছিলেন কিনা, এই যে যাবতীয় বিষয়গুলি আছে সেই সব বিষয়গুলি এবং তার সঙ্গে সম্পর্কিত যে যে তথ্য রয়েছে সেই সব তথ্য সংগ্রহের কাজ এই মুহূর্তে দিল্লির পুলিশ অফিসাররা তারা চালাচ্ছেন। আমরা মাঝে মাঝে তাদের তদন্তের স্বার্থে বাইরে আসতে দেখছি, তবে তারা এখানে কিন্তু একদিকে যেমন নথি নমুনা সংগ্রহ করছেন, অন্যদিকে কিন্তু ভিডিওগ্রাফিও করছেন। সব মিলিয়ে তদন্তের কোনো ফাঁক রাখতে চাইছেন না এবং এই বাড়িতে আরও বেশ কিছুক্ষণ ধরে এই তল্লাশি চলবে বলেই মনে করা হচ্ছে। এখন কখন তল্লাশি শেষ হয়, কখন তারা বেরিয়ে আসেন, কি কি জিনিস তারা সিজ করলেন এবং কি কি ব্যবস্থা তারা নিলেন এবং এই ঘটনার সঙ্গে আরও কারো যোগ রয়েছে কিনা, কারো পরিকল্পনার কথা জানা যাচ্ছে কিনা, সেসব বিষয় বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। কারণ এই ঘটনায় যে শুধু এই দম্পতি জড়িত নাকি আরও কেউ জড়িত রয়েছে, এই সব দিক কিন্তু দিল্লি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এই যে ঘটনা যা দেশ জুড়ে একটা চাঞ্চল্য ফেলে দিয়েছিল, দিল্লির বুকে একেবারে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক খুনের ঘটনা, নৃশংস খুনের ঘটনা, এবং সেই খুনের ঘটনার কিনারা করতে পুলিশ দিল্লি হয়ে উঠেছিল। অধ্যাপিকা দেবস্মিতা পালকে খুন করার যে ছক কষেছিলেন ওই দম্পতি, তারা 1400 কিলোমিটার পাড়ি দিয়েছিলেন, সন্দেহ এড়াতে সন্তানকে ব্যবহার করেছেন, মাস্ক পরে প্রবেশ করেছেন ওই আবাসনে, নৃশংস হত্যাকাণ্ড। তারপর পোশাক বদলে চম্পট। শরদিন্দু, তুমি যেমনটা বললে, কিন্তু এই দম্পতি কি বর্ধমানে দীর্ঘদিন ধরেই থাকতেন? ওই অঞ্চলে কি দীর্ঘদিন ধরেই ছিলেন, নাকি এই বাড়িতে এসেই, তুমি যেমনটা বললে যে দেবস্মিতা পালের মৃত্যুর পর ওই বাড়িতে একাই থাকতেন দেবস্মিতা, মাঝে মধ্যে আসতেন, কোথাও গিয়ে সম্পত্তি হাতাতেই এই খুন? দেখো, তোমাকে আমি বাড়ির দৃশ্যটা দেখাবো, বাড়ির চৌহদ্দিটা দেখাবো। এই যে বিশাল বাড়ি, একদম দেখো, এই বাড়িতে একটা লেখা আছে বোর্ড, সেখানে লেখা আছে এনজি কোনার। দেখো, এই যে এনজি কোনার লেখা আছে, চার্টার্ড ইঞ্জিনিয়ার। ইনি হচ্ছেন দেবস্মিতার মামা দাদু। তাঁর বাড়ি এটা, এবং এটা হচ্ছে দেবস্মিতার মামা বাড়ি। দেবস্মিতা, তার দাদা এবং দিদি দুজনেই দিল্লিতে থাকেন, মাও দিল্লিতে থাকেন। এবং এই যে বাড়ি, আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু বাড়িটা দেখাতে। এই যে বিশাল একটা বাড়ি দেখছো, একেবারে কার্জন গেটের একেবারে ঢিলছোড়া দূরত্বে বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, এবং সেখানে 10 কাঠা জায়গার ওপর এই যে একটা বিশাল বাড়ি, সেটাই কিন্তু নজরে পড়েছিল এই রামপ্রসাদের। কারণ আগেই জানালাম যে রামপ্রসাদ এই এলাকাতেই বড় হয়েছে, এই এলাকাতেই তার বেড়ে ওঠা, ফলে এখানে একটা এমন সম্পত্তি পড়ে রয়েছে যা দেখার কেউ নেই, সুদূর দিল্লিতে প্রতিষ্ঠিত। কারণ এই যে দেবস্মিতা তার বোনও যেমন প্রতিষ্ঠিত, তেমনি দেবস্মিতার দাদা তিনিও ডাক্তার, ফলে তারা দিল্লিতেই থাকেন, দেবস্মিতার মাও দিল্লিতে থাকেন। কিন্তু এই যে 10 কাঠার ওপর জায়গা পড়ে রয়েছে, যার দাম অন্তত 3-4 কোটি টাকারও বেশি, এই যে বিশাল সম্পত্তি, এই সম্পত্তি মূলত হাতিয়ে নেওয়ারই পরিকল্পনা ছিল এই রামপ্রসাদের, যার এই এলাকাতেই বেড়ে ওঠা। ফলে এই এলাকার ওপর তার নজর ছিল, এবং মাত্র বছর দেড়েক আগে এই রামপ্রসাদ এই বাড়ি ভাড়া নেয়, এবং চড়া মূল্যে ভাড়া নেয় বলা যেতে পারে। কারণ 10,000 টাকা দিয়ে এই বাড়ির একেবারে যে নিচের তলা, এই নিচের তলা সে ভাড়া নিয়েছিল, এবং সে আসলে তার উদ্দেশ্য ছিল এই পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়া। এবং সেই কারণেই সে একেবারে তার সন্তানকে নিয়ে একেবারে চলে যায় দিল্লিতে, তার স্ত্রী সন্তানকে নিয়ে। এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে একেবারে স্বাভাবিকভাবে একেবারে ঠান্ডা মাথায় ক্যাব থেকে নামলেন এবং তারা বাড়িতে চলে গেলেন, মুখে মাস্ক পরেছিলেন। এরপরে তারা বেরিয়ে এলেন পোশাক বদল করে। এই যে পোশাক বদল করে আসা, সেটাই পুলিশকে চিন্তায়, পুলিশের মাথায় সেটাই কিন্তু বলা যায় যে ভাঁজ ফেলেছিল, এবং সেই সূত্র ধরেই কিন্তু তাদের হদিশ মিলল। এবং এই যে আবারও দেখাবো যে এত বড় বাড়ি, দেখো সিসিটিভি ক্যামেরাও রয়েছে, যাতে করে দেবস্মিতারা তারা দিল্লিতে বসে সেই বাড়ির অবস্থা বা বাড়ির চারপাশের কি পরিবেশ রয়েছে সেসব যাতে দেখতে পারেন, সেই জন্য সিসিটিভি ক্যামেরাও বসানো রয়েছে। সব মিলিয়ে তার অ্যাক্সেসও মোবাইল
মোবাইলে তাদের ছিল, তারা দেখতে পেতেন, কিন্তু এই বাড়ির ওপর নজর ছিল রামপ্রসাদ। একেবারে তুমি সঙ্গে থাকো শরদিন্দু। আমার সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি মৈত্রেয়ী দিল্লি থেকে। দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই যে ক্যাবে করে দম্পতি পৌঁছেছিলেন দিল্লিতে, সেই ক্যাব চালকের সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসা করে নানা সূত্র ধরেই কিন্তু এই দম্পতির খোঁজ মিলেছে। দিল্লি পুলিশ কিভাবে এই তদন্তে এগিয়ে নিয়ে গেল, তদন্তের গতি প্রকৃতিটি কিভাবে এগোচ্ছে জানবো। আর এক প্রতিনিধি দিল্লি থেকে রয়েছে মৈত্রেয়ী। দেখো, দিল্লি পুলিশের তরফ থেকে যেটা আমরা জানতে পারছি যে নিউ অশোকনগর পুলিশ স্টেশনে প্রাথমিকভাবে মামলার এই কেস লজ হয় এবং পুলিশ তদন্তে নেমে প্রথমেই যেটা জানতে পারে যে বাড়ির গেট খুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনোভাবে দরজা ভেঙে ঢোকেনি আততায়ীরা, অর্থাৎ ফ্রেন্ডলি কেউ ছিল, সেটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল। যে হাউজিং এ এই অধ্যাপিকা থাকতেন সেই হাউজিং এও কিন্তু এন্ট্রি এক্সিট লক করতে হয় এবং সেখানে সিসিটিভির ঘেরাটোপ রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে সিসিটিভি থেকে যে এই যে তিনজন এসেছিল, এই তিনজন মুখে মাস্ক লাগিয়ে তারা ভেতরে ঢোকে এবং তারা সিসিটিভির নজর এড়াতে লিফটের বদলে সিঁড়ি দিয়ে তারা উপরে উঠেছিল। 8 ঘন্টা ভেতরে থাকে এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে ওঠে এবং পোশাক বদল করে আসে। গাড়ির চালককে ট্র্যাক করে পুলিশ। গাড়ির চালককে সিসিটিভি খতিয়ে দেখে তাকে ট্র্যাক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই দম্পতি সম্পর্কে আরো তথ্য তারা জানতে পারে এবং জানতে পারে যে পোশাক সেখানেই গাড়িতেই ছেড়ে গিয়েছিল দম্পতি। তারপরে সিসিটিভি খতিয়ে দেখা হয় এবং অন্ততপক্ষে 200 জন যারা সন্দেহভাজন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ পৌঁছায় বর্ধমানের এই সোর্সে এবং এই দাস দম্পতির অবধি গিয়ে পৌঁছায় দিল্লি পুলিশ এবং তারপরেই তাদেরকে প্রথমে আটক এবং তারপরে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদে এই প্রপার্টি ডিসপিউটের বিষয়টি দিল্লি পুলিশের কাছে উঠে এসেছে। আপাতত দিল্লি পুলিশ যেটা চাইছে যে তারা আদালতে, বর্ধমানের আদালতে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডে এই দুজন মূল অভিযুক্ত এবং তাদের নাবালক ছেলে যেও এই হত্যার সময় তাদের সঙ্গে ছিল দেবস্মিতা পালের বাড়িতে, তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করছে দিল্লি পুলিশ। বেশ।